নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয় ইন। গত 15 বছরে ভরসা ছিল বর্ডার পার করা যায়, সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু সেই ভরসা এবার আউট রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গেই। কারণ রাজ্যে এখন 3D, ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট। আর এই ভয়েই যেখানে যত অনুপ্রবেশকারী বাংলাদেশি এতদিন গা ঢাকা দিয়েছিল, তারা সবাই এসে বাংলাদেশ সীমান্তে জড়ো হচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ খবর দেখাবো আপনাদের। এই যে বাংলাদেশি যারা জড়ো হয়েছে বাংলাদেশ বর্ডারে সীমান্ত পার করে আবার দেশে ফিরে যেতে চায় যারা, তারা দাবি করছে যে এদেশে বেআইনিভাবে ঢোকার পর তৃণমূল নেতা ধরলেই মিলত জাল নথি, অতি সহজেই নথি পেয়ে যেত তারা। দাবি করছেন সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের একাংশ। আজও হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। তৃণমূল জামানায় ইচ্ছা মতো সীমান্ত পেরিয়ে যারা এই বাংলায় প্রবেশ করেছিলেন, তারা দাবি করছেন যে এই বাংলায় ঢুকে পড়লেই আশ্রয় জুটে যেত, জাল নথি বানিয়ে দিতেন তৃণমূল নেতারাই। দাবি করছেন সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিরা। সরাসরি চলে যাব, হাকিমপুর সীমান্ত থেকে আছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, গত দুদিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশে ফিরে যাওয়ার একটা হিড়িক অনুপ্রবেশকারীদের মধ্যে। আজকের ছবিটা তোমার থেকে জানতে চাইবো, এবং একই সঙ্গে যে দাবিটা তারা করছেন, আমরা দেখেছি এর আগে বিজেপি, রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এই অভিযোগ করে এসেছেন। তার মানে বিজেপির এই অভিযোগের সত্যতাই প্রমাণিত হচ্ছে। একেবারেই, এবং আমরা হাকিমপুরে আছি, এখান থেকে 500 মিটার বর্ডার এখান থেকে রয়েছে, এবং এই যে জায়গাটা যেখানে আমরা রয়েছি সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে এখানে লোকজন জড়ো হয়েছে এবং বেশ কিছু লোককে নিয়েও যাওয়া হয়েছে হোল্ডিং সেন্টারে। কিন্তু যারা আছে এখানে তারা একটা জিনিস স্পষ্ট বলছে যে তাদের কাছে কিন্তু সমস্ত রকম ভোটার কার্ড, আধার কার্ড অনেকের কাছেই যারা এখানে আছে তাদের আছে। একটু কথা বলবো, আপনি কত বছর আগে এসেছেন এখানে? 4 বছর। 4 বছর। কোথায় বাড়ি? বাংলাদেশে? যশোর জেলা। ওখান থেকে কিভাবে এসেছিলেন? ওই দালালের মাধ্যমে। কত দিতে হয়েছিল? 10,000 করে। 10,000 করে। এখন কেন ফেরত চলে যাচ্ছেন? এখন এই পুলিশে ইয়ে করে যাচ্ছে, এই জন্য। পুলিশের অর্থাৎ এখন যে সরকার বদলেছে, এই সরকার বদলানোর জন্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় এসে বলা হচ্ছে। আমরা চেষ্টা করব আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে, যারা এই জিনিসটা কিন্তু এখানে খুব স্পষ্ট যে এদের কাছে এরা যখন এসেছিল এদের কাছে বিভিন্ন রকমের কার্ডও তৈরি করা হতো। আপনি কত বছর আগে এসেছেন এবং কি কি কার্ড আছে আপনার কাছে? আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। আমার এইবার ক্যান্সেল হয়ে গেছে বলে যার জন্য আমার চলে আসছে। এই ভোটার কার্ড যখন তৈরি হলো, কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে আত্মা ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। অর্থাৎ মমতাদির পার্টি করলে কার্ড পাওয়া যেত না? সবাই তো দিত না, সবাই করতে পারতো না, বুঝছেন? এটা তো আমাকে অনেক দৌড়দৌড়ি করার পরে তারপরে এই জিনিসটা আমি পাইছি। কারণ আমি ভোটও দিতেন। হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক। আপনার কাছে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে আপনার ভোটটা দিতে হবে। এটা কি বলতো যে ভোটটা দিতে হবে? না, ভোট ওরা তা কোনো যেহেতু করে দিত একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাতো, স্বাস্থ্য সাথীও সব পাতো। অর্থাৎ আপনি কোথায় থাকতেন বাংলাদেশে? বাংলাদেশে দৌলতপুর, খুলনা।
খুলনায়। অর্থাৎ এই যে ফরাদ শেখ যে কথাটা বলছে, বেশিরভাগ লোকের কিন্তু এখানে এই বক্তব্য যে তাদের কাছে ভোটার কার্ড, তাদের কাছে আধার কার্ড, তাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড, তাদের লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত কিছুর সুবিধা তারা পেত। একটা প্রশ্ন কিন্তু উঠছিল নির্বাচন কমিশনের তরফ থেকে যখন এসআইআর প্রসেস শুরু হয়, যে এই যে আধার কার্ড এটা নেওয়া হবে না, বা এই যে এই আধার কার্ড এবং বেশ কিছু যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো ইলেকশন কমিশন কিন্তু তখন নিচ্ছিল না, এবং তখন এই প্রশ্ন উঠেছিল। এই জিনিসটা এখন বোঝা যাচ্ছে যে কেন নির্বাচন কমিশন তখন এই ডকুমেন্টসগুলো নিতে চাইছিল না, কারণ এই ডকুমেন্টসগুলো খুব বেশিভাবে তৈরি হচ্ছিল। আমি চেষ্টা করব, এখানে অনেকেই রয়েছেন কথা বলার। আপনি দাদা এখানে বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? যশোর। যশোর। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। 4 বছর। কিভাবে এসেছিলেন এখানে? ওই চুরাই পথে দালালের মাধ্যমে আসছে। আচ্ছা, কত টাকা দিতে হয়েছিল? 7,000 টাকা করে। 7,000 টাকা। আর এখানে এসে কোনো কার্ড টার্ড তৈরি হয়েছিল? না, এখানে আমাদের কিচ্ছু তৈরি হয়নি। এখন কেন চলে যাচ্ছে? চলে যাচ্ছি, এ সরকার রাখবে না, বাংলাদেশে অনুপ্রবেশকারী রাখবে না, তারই কারণে আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছে। আর এখানে এমনি সব সুযোগ সুবিধা এতদিন পেতে? এখানে মনে করেন কাজকর্ম করে পেটের দায়ে আসছিলাম ওই দেশের থেকে, আইসে এখানে একটু কাজকর্ম করে বাসার দাগে দিয়ে আইলাম, কারণ ওই দেশে কর্মজীবী তেমন কিছু না, এই কারণে আসছিলাম। এখন সরকার পদক্ষেপ নিয়েছে, এখন আমাদের তো থাকার অধিকার নেই, তাই জন্যই লোকের কাছে শুনলাম। আরো অনেক লোকরা এসআর সময় গিয়েছে, অনেক লোক বলতেছে ও সরকার থাকতে না দিলে বিএসএফ এর মাধ্যমে বাড়ি আসা যাচ্ছে, এখানে শুনলাম, তাই আমাদের এখানে আসা। দুটো জিনিস খুব স্পষ্ট, যে যারা এখানে রয়েছেন, যারা এখানে আসছেন, তারা যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, তাদের প্রচুর পয়সা দিয়ে এখান থেকে তারা, অর্থাৎ দালাল চক্র, যে দালাল চক্রর ক্ষেত্রে বিষয়ে বারবার প্রশ্ন উঠেছে, সেই দালাল চক্র বেশ রমরমা, 10,000 থেকে 7,000 তাদের দিতে হতো। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সমস্ত কার্ড তাদের কাছে ছিল, সরকারি স্কুলে ছেলেমেয়েরা পড়েছে, ভোট দিয়েছেন, যেরকম ফরাদ শেখ তিনি বললেন তিনি ভোট দিয়েছেন 2-3 বার, এবং যেহেতু পাড়ার দাদারা, তৃণমূল কংগ্রেসের নেতারা কার্ড তৈরি করে দিত, সুতরাং কিছু দিলে তো কিছু দিতেই হবে। তার জন্য তারা অত্যন্ত ভালোভাবে এই ভোটার কার্ডই, অর্থাৎ ফেক ভোটার কার্ডের মাধ্যমে তারা প্রত্যেকবার গিয়ে ভোটটা দিত। অর্থাৎ যে ধরনের প্রশ্ন উঠত, যে ধরনের দাবি ছিল, সেগুলো সবই কিন্তু, অর্থাৎ বিজেপি যখন ক্যাম্পেইন করেছে, তারা যে কথাগুলো বলতো, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে এখানে মিলে যাচ্ছে। একদমই কমলিকা, জাল নথি বানিয়ে দিতেন তৃণমূল নেতারাই। শুনুন কি বলছেন বাংলাদেশের খুলনার বাসিন্দা রূপা বিবি। তো কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এ কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল, তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা, আমাদের এই লিখিত নিয়ে গেছিল, লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে, তারপর আধার কার্ড করেছে করতাম, আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই, ফের এবার ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে, এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সসম্মানের সাথে। তৃণমূল নেতা ধরলেই মিলত জাল নথি, আর সেই ভোটার কার্ডে এদেশে ভোটও দিয়েছেন এরা বছরের পর বছর। আমার এখানে সবই ছিল, ভোটার কার্ডও ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ডটা আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআরে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল, তাই আমি ভোটও দিয়েছিলাম। ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো, আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল, এই বলতে বলতে মানে
মাস 2 পরে দেখি আধার কার্ড চলে আসলো। আচ্ছা, আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। ও লোকাল দাদারা হেল্প করেছে? হ্যাঁ পাড়ার যারা দাদা, হ্যাঁ, পাড়ার দাদারাই যে একটু হেল্প করে। পার্টির লোকেরা হেল্প করেছিল? হ্যাঁ, ওরকম। কোন পার্টির? তখন তো পার্টি তো কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তৃণমূল ছিল। তখন তো আমরা বুঝতাম না কোনটা কোন পার্টি। এখন ফিরে যাচ্ছি, এখন যে সরকার এসেছে সরকার আমাদের রাখবে না। আচ্ছা, এতদিন কিভাবে ভারতে ঢুকছিল অনুপ্রবেশকারীরা? আসুন একটু দেখার চেষ্টা করি। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন, আর সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীর নজর এড়িয়ে ভারতে ঢোকানো তো হলো, এরপর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। সেই সব নথি নিয়ে তারা কেরল, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডার মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে কাজ খুঁজে নেয়। এখানেই শেষ নয়, বহু অনুপ্রবেশকারী আবার ওমান, কাতারের মতন দেশে কাজ করতে চলে যায়। তারা পাসপোর্টও তৈরি করে ফেলে। বাড়ি ফিরতে মরিয়া এক বাংলাদেশি দাবি করেছেন যে 4 বছর আগে ভারতে ঢুকতে দালালকে 10,000 টাকা দিয়েছিলেন তিনি। শোনাবো। একের পর এক বাংলাদেশি তারা অভিযোগ করছেন যে এই রাজ্যে ঢুকতে, এই দেশে পা রাখতে তৃণমূল নেতাদের ধরলেই অনায়াসে সেই সমস্ত কার্ডের বন্দোবস্ত হয়ে যেত, দিব্যি বাস করা যেত এই দেশে। কতদিন আগে এখানে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? 4 বছর আগে এসেছিলাম, ওই দালালের মারফতে এসেছিলাম। আচ্ছা, তো দালাল কত টাকা নিয়েছিল? ও 10,000 করে নিয়েছিল। 10,000 করে? আর কিভাবে এলেন? রাত্রিবেলা? হ্যাঁ, রাত্রেবেলায় পার করিয়েছিল। আচ্ছা, আর এখানে এসে কোথায় থাকতেন, কি কাজ করতেন? এখানে দুর্গানগর থাকতাম, কাজ করতাম, ওই লেবারি কাজ করতাম। আমরা যেখানে থাকতাম ওখানে সব লোক চলে গেছে, এজন্য আমরাও চলে যাচ্ছি। সব থানার থেকে করে দিয়ে হয়েছে যে যারা বাংলাদেশি আছো তারা চলে যাও, না হলে এরপরে তোমাদের সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এজন্য আমরা চলে এসেছি। ক্ষমতায় এসে এবার অনুপ্রবেশকারী তাড়াতে বিজেপির 3D ফর্মুলা। ডিটেক্ট, ডিলিটের পর ডিপোর্ট প্রক্রিয়া শুরু। ভয়ে তড়িঘড়ি সীমান্ত পারের চেষ্টা বাংলাদেশিদের। চাচা আপন প্রাণ বাঁচা। আবারও কথা বলবো, সরাসরি কমলিকা রয়েছে আমার সঙ্গে। কমলিকা, অর্থাৎ অনুপ্রবেশে 0 টলারেন্স, ডিটেক্ট, ডিলিট প্রক্রিয়া শেষ, এবার ডিপোর্টের পালা। এবং সেটা স্পষ্ট হচ্ছে যে যারা এখানে এসছে, যারা যে ফেরত যেতে চাইছে, তাদের কথাবার্তা শুনে এটা একদম স্পষ্ট হচ্ছে যে তারা, তাদের কোনো রকম একটা ভরসা ছিল যে আগের যে সরকার ছিল সেই সরকার একেবারেই, যেরকম দেখলে আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে তাদের কার্ড করিয়ে দিয়েছে, তারা ভোট দিয়েছে অনেকে, এবং তাদের সেই ভরসাটা ছিল। এখন সরকার বদলের পর এই যে 0 টলারেন্স নীতি, অর্থাৎ 3D, ডিটেক্ট, ডিপোর্ট, এই গোটা বিষয়টা, সেটা কিন্তু এই 3D মডেল তাদের পক্ষে অসুবিধার কারণ হচ্ছে। এবং কোথাও না কোথাও এই যে অ্যালিগেশন, অর্থাৎ এই যে বারবার এই অভিযোগটা উঠতো, সেটা ঠিক আমাদের সঙ্গে সেই রূপা বিবি রয়েছেন। আরেকবার জিজ্ঞেস করবো যে আপনার তো সব কার্ড ছিল, তাই তো? মেয়েদেরও ছিল? সব মেয়েদেরও জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট সবকিছু স্কুল ছিল। সার্টিফিকেট সবকিছু সব ছিল। সব ছিল। আর ভোটও? ভোটটা দিদি, ভোটটা হয়নি। কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার সব পেয়েছি। এগুলো কারা করিয়ে দিত? ওই তৃণমূল, আমাদের ওই দিদিরা, দিদি করেছে, পাড়ার লোকজন থেকে করে দিচ্ছে। এটা কত বছর ধরে লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভান্ডার আমি 3-4 মাস পেয়েছি। 3-4 মাস। গ্যাস পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, শাশুড়ি কার্ড রয়েছে, রেশন কার্ড, রেশন পাচ্ছিলাম। তো এখন কেন চলে যাবে? এখন চলে যাচ্ছে, বলছে সব বাংলাদেশের লোক তুলে দাও, বাংলাদেশের লোক এখানে থাকবে না। পুলিশ কি এটা মাইকিংও করছে? মাইকি করেছে, আবার বাড়ি এলাও ঘরে তালা মেরে দিচ্ছে, বলছে যে তোমরা এভাবে আমরা রাখবো না, ও থানার তো অবজেকশন করে গেছে, তোমরা বেরিয়ে যাও। আমরা তো ধরেন কাজে থাকি, সবসময় বুঝতে পারি না,
বাড়ি রাতে এসে রাত 9টা-10টা দিয়ে বাড়ি লাগিয়ে বলতেছে। থানা অবজেকশন করছে, থানা এখন অবজেকশন করছে, থানা আগে কি করতো? এটা কিন্তু একটা প্রশ্ন যে থানার তরফ থেকে, পুলিশের তরফ থেকে মাইকিং হচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, বাড়িওয়ালা বলছে যে তালা দিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো তো আগেও করার কথা ছিল, কিন্তু এই সমস্ত জিনিসগুলো তো আগে হয়নি। কেন হয়নি সেই কারণ যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে এই যে একজনের সঙ্গে কথা হলো ফরাদ, তিনি বললেন যে তারা কিছু করে দিতেন, তাই তার বদলে তাদেরকে ভোটটা দিতে হতো। অর্থাৎ এই জিনিসটা কিন্তু জলের মতো স্পষ্ট যে এখানে আসবে, তাদের কার্ড তৈরি করে দেওয়া হবে, তারা বিভিন্ন রকম সুবিধা পাবে, তাদের ভোটার কার্ড তৈরি করে দেওয়া হবে এবং তারা ভোট দিয়ে তাদের প্রতি যে এই যে সাহায্য করা হয়েছে, বেআইনিভাবে থাকার যে সাহায্য সেইটা যে করেছে, তার বদলে তারা কি দেবে? তার বদলে তারা ভোট দেবে। সুতরাং এই জিনিসটা, এটা কিন্তু সবচেয়ে বড় সত্য। এবং এসআইআর এর সময়ও যখন হয়েছিল মিমি, তখনও আমি এসেছিলাম এখানে, তখন কিন্তু প্রতিদিন ভিড় বাড়ছিল। একটা কথা কিন্তু এবার এই পরিবর্তনের কথাটাও বলতে হবে যে কালকে যারা এসেছিলেন বেশিরভাগ লোককেই নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন হোল্ডিং সেন্টারে এবং তারপর তাদের কিভাবে ফেরত পাঠানো যায় সেটা দেখানো হচ্ছে। এদেরকেও এখানে রাখা হয়েছে এবং এই প্রসেস শুরু, কারণ মুখ্যমন্ত্রী কঠিনভাবে বলে দিয়েছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে এদের দেশে পাঠিয়ে দিতে হবে। একেবারে কমলিকা, এবং গতকালও আমরা দেখলাম কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন এই অনুপ্রবেশ নিয়ে। শুনবো। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে, কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। দেশ কি রুপিয়া মে খানা খাएगा, कपड़ा देगा, मेडिसिन देगा, एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा।